প্রিয় ছাত্ররা, তোমরা সবাই কেমন আছো? আশা করি স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করছো, ভালো আছো, আর আমাদের এই নিয়মিত অনলাইন ক্লাস দেখছ। আমি আমার এই আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এছাড়াও এই ক্লাসটি যারা দেখছেন তাদের সবার প্রতি আমার হৃদয়ের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ঢাকা কলেজ এর পক্ষে, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ থেকে আমাকে ক্লাসটি পরিচালনার দায়িত্ব দেওয়ার জন্য। আমি সত্যিই নিজেকে আনন্দিত এবং গর্বিত মনে করছি। আজকে আমি অনার্স থার্ড ইয়ারের প্লান্ট বায়োকেমিস্ট্রির উপর পাঠদান করব। আজকে যে বিষয়টি আমি নির্ধারণ করেছি সেটি হচ্ছে চ্যাপ্টার 11-এর ভিটামিনস। ইতোপূর্বে আমি ভিটামিনস সম্পর্কে আরও 2টি ক্লাস নিয়েছি। আজকে আমার ভিটামিনস সম্পর্কে 3 নাম্বার ক্লাস। আজকে আমরা এই ক্লাসে জানতে পারবো ভিটামিন B3, ভিটামিন B6 এবং ভিটামিন B9, এই 3টি ভিটামিন সম্পর্কে, এই ভিটামিনের উৎস সম্পর্কে, এই ভিটামিন সমূহের যে ফাংশনস বা কার্যাবলী এবং এই ভিটামিন সমূহ এর অভাবে কি ধরনের রোগ সংগঠিত হয়ে থাকে সেই বিষয়ে আজকে আমি আমার লেকচারটি সাজিয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই ভিটামিন চ্যাপ্টারটি খুবই ইম্পর্টেন্ট তোমাদের এক্সামিনেশনের জন্য, তাই মনোযোগ সহকারে এই ভিটামিনসের স্ট্রাকচার, এর সোর্স, ডেফিসিয়েন্সি সিমটম অ্যান্ড ফাংশনস, এই বিষয়গুলি তোমরা দেখবে। আর তোমরা ব্যাপক পড়াশোনা করো এটা জানি, তারপরেও আরও একটু মনোযোগ সহকারে পড়লে এই বিষয়গুলি তোমাদের কাজে লাগবে। শুধু পরীক্ষার জন্যই নয়, নিজেদের জানার জন্যও এই ভিটামিন সম্পর্কে আমাদের জ্ঞান থাকা আবশ্যক। তাহলে শুরু করা যাক ভিটামিনের B3 সম্পর্কে। প্রথমে আমরা ভিটামিন B3 সম্পর্কে জানব। ভিটামিন B3, ভিটামিন B3 তোমরা সবাই জানো এই ভিটামিন B3 কে বলা হয়ে থাকে আরেকটি নামে, তাকে বলা হয় প্যান্টোথেনিক অ্যাসিড। প্যান্টোথেনিক অ্যাসিড আমি প্রথম ক্লাসেই সমস্ত ভিটামিন বি কমপ্লেক্সের যে জেনারিক নেম সেটি আমি বলে দিয়েছি। তারপরে আবার বলছি, ভিটামিন B3 হচ্ছে প্যান্টোথেনিক অ্যাসিড। এই ভিটামিন B3 এর যদি আণবিক গঠন আমরা দেখি সেক্ষেত্রে দেখতে পারবো সেখানে কার্বন রয়েছে 9টি, হাইড্রোজেন রয়েছে 17টি, নাইট্রোজেন রয়েছে 1টি এবং অক্সিজেন রয়েছে 5টি। অর্থাৎ এই C9, হাইড্রোজেন 17, নাইট্রোজেন 1, অক্সিজেন 5। এটি হচ্ছে ভিটামিন B3 এর আণবিক গঠন। এই ভিটামিন B3 বিজ্ঞানী উইলিয়ামস 1933 সনে ইস্ট কোস্ট হতে, ইস্টের যে কোষ, ইস্ট একটি কি ছত্রাক, সেই ইস্টের কোষে আবিষ্কার করেন এবং নিষ্কাশন করে থাকেন ভিটামিন B3 বিজ্ঞানী উইলিয়ামস। কত সনে? 1933 সনে। এই ভিটামিন B3 সাধারণত কোএনজাইমের সাথে অবস্থান করে। এটার
লোকালাইজড উইথ কোএনজাইম। এর সোর্স সমূহ কি? ভিটামিন বি3 সোর্স বা উৎস, এই ভিটামিন বি3 সমস্ত উদ্ভিদ দেহের মধ্যে পাওয়া যেতে পারে। এছাড়াও এটি ইস্ট কোষের মধ্যে পাওয়া যায়। ডিমের যে ইয়ক অর্থাৎ ডিমের কুসুমে পাওয়া যেতে পারে, মিল্কে পাওয়া যেতে পারে, দুধে পাওয়া যায়, মিট মাংসে পাওয়া যায়, এবং সবুজ যে সমস্ত শাকসবজি রয়েছে সেই শাকসবজির মধ্যে এবং ফলমূলের মধ্যে প্রচুর পরিমাণের ভিটামিন বি3 পাওয়া যেতে পারে। এছাড়া এর ফাংশন, ভিটামিন বি6 আমাদের কি কি ফাংশন বা কি কি ভূমিকা পালন করে? প্রথমেই 1 নাম্বার যে ভূমিকা পালন করে, containing with coenzyme and helps to metabolism। এটি কোএনজাইম এর সাথে অবস্থান করবে এবং মেটাবলিজমে সহায়তা করে থাকে। এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। নাম্বার 2, it helps to transfer acyl group। It helps to transfer acyl group during chemical reactions। রাসায়নিক বিক্রিয়ার সময় এই ভিটামিন বি3 অ্যাসাইল গ্রুপকে স্থানান্তরিত করতে সহায়তা করে থাকে। এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। এটি কার্বোহাইড্রেটস and fat মেটাবলিজম। এটি কার্বোহাইড্রেট এবং ফ্যাট এর বিপাক ক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া আরো কিছু গুরুত্বপূর্ণ ফাংশনস করে থাকে, সেটি হচ্ছে নাম্বার 4, to produce হিমোগ্লোবিন। এটি হিমোগ্লোবিন প্রডিউস করতে বা উৎপাদনে সহায়তা করে থাকে। হিমোগ্লোবিন আমাদের কি করে থাকে? আমাদের রক্তের যে বর্ণকণিকা লাল বর্ণের, তার জন্য দায়ী হচ্ছে এই হিমোগ্লোবিন। এছাড়াও এই হিমোগ্লোবিন আমাদের দেহে অক্সিজেন পরিবহনে সহায়তা করে থাকে। তাই হিমোগ্লোবিন খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান আমাদের দেহের রক্তের জন্য বা দেহের জন্য। সেই হিমোগ্লোবিন তৈরি করতেও ভিটামিন বি3 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। plays a role in the ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে প্রিয় ছাত্ররা, আমরা দেখতে পেলাম ভিটামিন বি3
খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। সেই কাজের এক নম্বর হচ্ছে এটি কোএনজাইমের সাথে অবস্থান করবে এবং মেটাবলিজমে সহায়তা করে। এটি রাসায়নিক বিক্রিয়ার সময় অ্যাসাইল গ্রুপকে স্থানান্তরিত করতে সহায়তা করে। এটি কার্বোহাইড্রেট এবং ফ্যাট মেটাবলিজম বা বিপাক্রিয়ায় সহায়তা করে থাকে। হিমোগ্লোবিন প্রডিউস করে থাকে আর ফটোসিনথেসিস ক্ষেত্রেও বা শালক সংশ্লেষণেও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আমরা দেখব ডেফিসিয়েন্সি সিমটম। এই ভিটামিন বি এর অভাবে কি কি রোগ হয়ে থাকে বা কি কি ধরনের রোগ দেখা যায়, তার মধ্যে এক নাম্বার হচ্ছে ডেফিসিয়েন্সি অভাবজনিত রোগ। নাম্বার এক, দ্য নর্মাল growth of children is disrupted অর্থাৎ শিশুদের স্বাভাবিক বৃদ্ধিতে ব্যাহত হয়ে থাকে। শিশুদের যে স্বাভাবিক বৃদ্ধি, সেই স্বাভাবিক বৃদ্ধিটা এই ভিটামিন বি3 অভাবে হয়ে থাকে। দুই নাম্বার, এর অভাবে অ্যানিমিয়া। আমরা সবাই জানি অ্যানিমিয়া হচ্ছে রক্ত স্বল্পতা। সেই রক্ত স্বল্পতা বা রক্ত শূন্যতা, এই গুরুত্বপূর্ণ রোগটি আমাদের ভিটামিন বি3 অভাবে হয়ে থাকে। এছাড়াও স্কিন ডিজিজ, ব্লিডিং and source of tongue এর অভাবে স্কিন ডিজিজ বা ডার্মাটাইটিস চর্মরোগ, ব্লিডিং রক্তক্ষরণ বা সোর্স অফ টাং মানে আমাদের জিহ্বার যে ক্ষত, এই ধরনের রোগ সমূহ এই ভিটামিন বি3 অভাবে হয়ে থাকে। এছাড়াও নার্ভ ডিসরাপ্টেড হয়, নার্ভ ডিপ্রেশন বা ডিসরাপ্টেড নার্ভ ডিপ্রেশন, স্নায়বিক দুর্বলতা, সেই স্নায়বিক দুর্বলতাও এই ভিটামিন বি3 এর অভাবে দেখা যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ কিছু রোগ হয়ে থাকে। শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, রক্ত শূন্যতা সৃষ্টি হয়, স্কিন ডিজিজ, ব্লিডিং, জিহ্বায় ক্ষত রোগ, নার্ভ ডিপ্রেশন ইত্যাদি রোগ হয়ে থাকে। এবার আমরা দেখব এই ভিটামিন বি3 রাসায়নিক গঠন। ভিটামিন বি3 রাসায়নিক গঠনটা নিয়ে আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ সহকারে এই রাসায়নিক গঠনটি শিখে নিবে। তাহলে এটি হচ্ছে ভিটামিন বি3 এর রাসায়নিক গঠন। একটি এখানে কার্বক্সিলিক গ্রুপ, হাইড্রক্সিল গ্রুপ CH2, C এর সাথে দুটি মিথাইল গ্রুপ
আবার সি হাইড্রক্সিল গ্রুপ একটি হাইড্রোজেন, দ্বিযুজীয় অক্সিজেন সমৃদ্ধ একটি কার্বন, নাইট্রোজেন হাইড্রোজেন এর সাথে কার্বন হাইড্রোজেন, CH2 CH2 COOH। এটি হচ্ছে ভিটামিন B3 বা প্যান্টোথেনিক অ্যাসিডের রাসায়নিক গঠন। তাহলে আমরা ভিটামিন B3 সম্পর্কে জানলাম, এর উৎস, এর ডেফিসিয়েন্সি সিমটম, ফাংশনস অ্যান্ড ইটস স্ট্রাকচার। এরপর আমরা ভিটামিন B6 সম্পর্কে জানব। ভিটামিন B6 কে সাধারণত প্রকৃতিতে 3টি ফর্মে পাওয়া যায়। ভিটামিন B6 are found in 3 forms in nature। এই ভিটামিন B6 কে বলা হয়ে থাকে পাইরিডক্সিন। পাইরিডক্সিন নামে আমরা পেয়ে থাকি। এটিও সাধারণত অণুজীবের ক্ষেত্রে বা ইস্টের ক্ষেত্রে পাওয়া যেতে পারে। তাহলে সোর্সগুলি কি কি? এটি সাধারণত সমস্ত উদ্ভিদ দেহের মধ্যে পাওয়া যায়, প্লান্টের মধ্যে সমস্ত উদ্ভিদ দেহে পাওয়া যায়। তাছাড়া জার্মিনেটেড সিড, অঙ্কুরিত বীজে, গ্রেইন দানা শস্যের মধ্যে পাওয়া যেতে পারে। রাইস চালের মধ্যে ভিটামিন B6 পাওয়া যায়। এছাড়া শাকসবজি, ফলমূল এবং যে দুধ, মাছ, মাংস, লিভার, এই সমস্ত স্থানেও এই ভিটামিন B6 বা পাইরিডক্সিন পাওয়া যায়। তো আমরা বলেছিলাম পাইরিডক্সিন সাধারণত 3টি ফর্মে পাওয়া যায়। They are found in 3 forms in nature। প্রকৃতিতে 3টি ফর্ম এদেরকে পাওয়া যেতে পারে। সেই ফর্মগুলি আমি এখন আর্ট করব, অর্থাৎ রাসায়নিক গঠনটা আমরা আর্ট করব। তোমরা আমার সাথে সাথে যদি আর্ট করো তাহলে তোমাদের বাসায় আর নতুন করে এইসব চিত্র নিয়ে জটিলতায় ভুগতে হবে না এবং একসাথেই হয়ে যাবে। একটি ফর্ম যাকে বলা হয় পাইরিডক্সিন। একটি ফর্ম যাকে আমরা বলবো পাইরিডক্সিন। এই আরেকটি ফর্ম, একে বলা হয় পাইরিডক্সাল। এবং আরেকটি ফর্ম রয়েছে পাইরিডক্সামিন।
পাইরিডক্সামিন। তো প্রিয় ছাত্ররা, তাহলে আমরা এখানে তিনটি ফর্ম দেখতে পেলাম। একটি হচ্ছে পাইরিডক্সিন, এটি হচ্ছে পাইরিডক্সাল, আর একটি ফর্ম পাইরিডক্সামিন। শুধু এই উপরে যে কার্বনের যে বন্ধন, সেই জায়গায় একটু স্থান মূলকগুলি চেঞ্জ হচ্ছে, ফাংশনাল গ্রুপগুলি চেঞ্জ হচ্ছে, সেই জন্য এই নামগুলিও চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমরা একটু ভালো করে যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে এইখানে রয়েছে CH2OH, এইখানে রয়েছে একটি অ্যালডিহাইড গ্রুপ, এবং এখানে CH2NH2। সেই জন্য যেহেতু অ্যামিনো মূলক রয়েছে, সেই জন্য পাইরিডক্সামিন। অ্যালডিহাইড মূলক থাকার কারণে পাইরিডক্সাল, এবং একটি অ্যালকোহল গ্রুপ থাকার কারণে পাইরিডক্সিন। এই তিনটি ফর্মেই সাধারণত পাইরিডক্সিন অবস্থান করে। তাহলে তোমরা এই চিত্রগুলি ভালো করে দেখে নাও। এবার আমরা পাইরিডক্সিনের ফাংশনস গুলি কি, কার্যাবলী কি, সেই কার্যাবলী সমূহ আলোচনা করব। ফাংশনস এর এক নাম্বার যে ফাংশনস, এটি ট্রান্সঅ্যামিনেশন এন্ড কার্বক্সিলেশনে ভূমিকা পালন করে থাকে। ট্রান্সঅ্যামিনেশন এবং কার্বক্সিলেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটি plays a role in nitrogen মেটাবলিজম। নাইট্রোজেনের মেটাবলিজম বা বিপাক ক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটি লিপিড মেটাবলিজমেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই পাইরিডক্সাল ফসফেট হিসেবে কোএনজাইমের সাথে অবস্থান করে, অর্থাৎ ইট স্টে ইন দা কোএনজাইমের সাথে অবস্থান করে কি হিসেবে, পাইরিডক্সাল ফসফেট হিসেবে কোএনজাইমের সাথে অবস্থান করে থাকে। এটি উদ্ভিদের যে মূলের কর্তিত অংশ, সেই উদ্ভিদের মূলের কর্তিত অংশে যে পাইরিডক্সাল পাওয়া যায়, এই পাইরিডক্সাল সাধারণত উদ্ভিদের পাতায় সিনথেসিস হয়ে থাকে বা পাতায় তৈরি হয়ে থাকে। এটি বাচ্চাদের বা শিশুদের নরমাল গ্রোথ বা স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে। নরমাল গ্রোথ অফ চাইল্ডের, শিশুদের স্বাভাবিক বৃদ্ধিতে এই বি ভিটামিন B6 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়া এই সমস্ত ভিটামিন B6 ট্রিপ্টোফ্যান, নিকোটিনিক অ্যাসিড and লেবোনোইক অ্যাসিড
সিনথেসিসে সহায়তা করে থাকে। তাহলে প্রিয় ছাত্ররা, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, ভিটামিন B6 খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। একটি হচ্ছে ট্রান্সঅ্যামিনেশন এবং কার্বক্সিলেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্লেস এ রোল ইন নাইট্রোজেন মেটাবলিজম, নাইট্রোজেন এর বিপাকে সহায়তা করে, লিপিড মেটাবলিজমে সহায়তা করে। এটি পাইরিডক্সাল ফসফেট হিসেবে কোএনজাইমের সাথে অবস্থান করে। শিশুদের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে থাকে। এছাড়াও এটি ট্রিপ্টোফ্যান, নিকোটিনিক অ্যাসিড, লিবোনুইক অ্যাসিড সংশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই হচ্ছে ভিটামিন B6 বা পাইরিডক্সিন এর ফাংশনস। এবার আমরা জানবো এই ভিটামিন B6 এর ডেফিসিয়েন্সি সিমটম, অর্থাৎ এইগুলির অভাবে কি রোগ হয়। ডেফিসিয়েন্সি, এক নাম্বার যে ডেফিসিয়েন্সি সেটা হচ্ছে এর অভাবে নর্মাল গ্রোথ, the normal growth of children is disrupted. শিশুদের স্বাভাবিক যে বৃদ্ধি, সেই স্বাভাবিক বৃদ্ধিটি ব্যাহত হয়ে যায়। এর অভাবে হাইপারক্রনিক অ্যানিমিয়া বা হাইপারক্রনিক অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা, সেই রক্ত স্বল্পতা এই ভিটামিন B6 এর কারণে দেখা দিতে পারে। নার্ভ উইকনেস, স্নায়ু দুর্বলতা, ইনসোমনিয়া অর্থ হচ্ছে অনিদ্রা, অনিদ্রা, and mental depression, মানবিক বা মানসিক যে বিষণ্ণতা, এই সমস্ত রোগ এই ভিটামিন B6 এর ভিটামিন B6 এর অভাবে দেখা দিতে পারে। ডার্মাটাইটিস, চর্মরোগ এবং পেলাগ্রা এক ধরনের রোগ। ইটস অলসো ক্যান বি সিন। চর্মরোগ এবং পেলাগ্রা এই রোগটিও দেখা দিতে পারে। আমরা জানি মূলের যে কর্তিত অংশ, সেই কর্তিত অংশের কোষ বিভাজন এবং এর যে স্বাভাবিক বৃদ্ধি, তার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই ভিটামিন B6। তাই যদি ভিটামিন B6 এর অভাব ঘটে, সেক্ষেত্রে কি ঘটবে? সেল ডিভিশন and growth, cell division and growth in the tip of the cut of the root is hindered. অর্থাৎ মূলের অগ্রভাগের যে
কর্তিত অংশ বা কাটা অংশ, সেই অগ্রভাগের কাটা অংশের মধ্যে যে কোষ বিভাজন এবং স্বাভাবিক বৃদ্ধি ঘটে, সেই কোষ বিভাজন এবং স্বাভাবিক বৃদ্ধি সমূহ কি হয়ে যাবে, হিন্ডার্ড বা বাধাগ্রস্ত হয়ে যাবে। তো প্রিয় ছাত্ররা, তোমরা দেখে নাও আবার ভিটামিন B6 এর সাধারণ যে সমস্ত ডেফিসিয়েন্সি সিমটম দেখা যায়, তার মধ্যে 1 নাম্বার, শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হবে, হাইপারক্রনিক অ্যানিমিয়া সৃষ্টি হবে, স্নায়বিক দুর্বলতা, ইনসোমনিয়া বা অনিদ্রা, মেন্টাল ডিপ্রেশন, এই সমস্ত রোগ দেখা যায়। ডার্মাটাইটিস বা চর্মরোগ হতে পারে, পেলেগ্রা হতে পারে, এবং মূলের অগ্রভাগের যে কর্তিত অংশ, সেই কর্তিত অংশের কোষ বিভাজন এবং বৃদ্ধিতে ব্যাঘাত সৃষ্টি করবে। এই হচ্ছে ভিটামিন B6 বা পাইরিডক্সিনের সোর্স, কেমিক্যাল স্ট্রাকচার, এর ফাংশনস এবং এর ডেফিসিয়েন্সি সিমটম। এবার আমরা আমাদের টপিকসের লাস্ট যে অংশটুকু, ভিটামিন B9, সেই ভিটামিন B9 সম্পর্কে আমরা এখন জানব। ভিটামিন B9, এই ভিটামিন B9 এর যে রাসায়নিক নেম বা ভিটামিন B9 কে আমরা ফলিক অ্যাসিড নামে পরিচিত। ভিটামিন B9 সাধারণত ফলিক অ্যাসিড নামে পরিচিত। এছাড়াও একে ফুলাসিন নামেও পরিচিত হয়ে থাকে। তাহলে ভিটামিন B9 এর আরেকটি নাম ফলিক অ্যাসিড, সাধারণত এটি ফুলাসিন নামে পরিচিত। বিজ্ঞানী পিনার 1947 এ লিভার বা যকৃৎ কোষ হতে সর্বপ্রথম এই ফলিক অ্যাসিডটি আবিষ্কার করে থাকেন। এই ফলিক অ্যাসিড বা ভিটামিন B6 এর যে আণবিক গঠন, সেখানে আমরা দেখব কার্বন রয়েছে 19টি, হাইড্রোজেন 19টি, অক্সিজেন রয়েছে 6টি এবং নাইট্রোজেন রয়েছে 7টি। এই হচ্ছে ভিটামিন B9 বা ফলিক অ্যাসিডের সাধারণ নাম, বা একে আমরা ফুলাসিন নামে চিনে থাকি, এটা জানলাম। এর আণবিক যে গঠন, যেখানে কার্বন 19, হাইড্রোজেন 19, অক্সিজেন 6 এবং নাইট্রোজেন 7টি রয়েছে, সেটি সম্পর্কে আমরা জানতে পারলাম। এবার আমরা এই ভিটামিন B9 এর যে রাসায়নিক গঠন, সেই স্ট্রাকচারটা আমরা দেখি। তোমরা আমার সাথে সাথে এই স্ট্রাকচারটি অঙ্কন করে ফেলবে, তাহলে আর এক্সট্রা সময় লাগবে না তোমাদের এই ব্যাপারে সময় দেওয়ার জন্য।
তাহলে প্রিয় ছাত্ররা, এটি হচ্ছে ভিটামিন B6 বা B9 বা ফলিক অ্যাসিডের রাসায়নিক গঠন। ভিটামিন B9 বা ফলিক অ্যাসিডের রাসায়নিক গঠন। তোমাদের পরীক্ষায় এই রাসায়নিক গঠনগুলির জানতে চাওয়া হয় বা লিখতে বলা হয়ে থাকে। সেই জন্য যতগুলি রাসায়নিক গঠন রয়েছে, এই রাসায়নিক গঠন যদি তোমরা ঠিকমতো আর্ট করতে পারো, উপস্থাপন করতে পারো, তাহলে ফুল মার্ক তোমরা পেতে পারো। সেজন্য এই রাসায়নিক গঠনটা একটু জটিল, সেই জন্য তোমাদের একটু স্টাডি করতে হবে। স্টাডি করলে সহজেই এই রাসায়নিক গঠনগুলি তোমরা জানতে পারবে। এবার আমরা যাব ভিটামিন B6 B9 এর যে ফাংশনসগুলি রয়েছে, সেই ফাংশনসগুলি আমরা জানব। এক নাম্বার যে ফাংশনস, সেটি হচ্ছে এই ভিটামিন B9 বা ফলিক অ্যাসিড কার্বন ট্রান্সফারে সহায়তা করে থাকে। 2 নাম্বার, এরা পিউরিন, পাইরিমিডিন এবং অ্যামাইনো অ্যাসিড সিনথেসিসে সহায়তা করে থাকে। অর্থাৎ এরা নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন সিনথেসিসে সহায়তা করে থাকে। এগুলি সাধারণত plays a significant role in formation of RBC। অর্থাৎ এই ভিটামিন B9 লোহিত রক্তকণিকা উৎপাদনে খুবই গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই তিনটি গুরুত্বপূর্ণ ফাংশন এই ভিটামিন B9 বা ফলিক অ্যাসিড করে থাকে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ ফাংশন করে থাকে, সেটি হচ্ছে acts as a growth factor of মাইক্রোঅর্গানিজম। অণুজীবের গ্রোথ ফ্যাক্টর হিসেবে এই ভিটামিন B9 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে এই চারটি ফাংশনস তোমরা একটু দেখে নিবে। এরপর আমরা দেখব ভিটামিন B9 এর যে ডেফিসিয়েন্সি সিমটম, সেই ডেফিসিয়েন্সি সিমটমগুলি আমরা এখন আলোচনা করব। ডেফিসিয়েন্সি সিমটম। নাম্বার 1, এর অভাবে যে রোগটি প্রথম দেখা যায় সেটা হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া দেখা যায়। এর অভাবে সাধারণত আরো রক্ত স্বল্পতা দেখা দিতে পারে, অ্যানিমিয়া হতে পারে। এই ভিটামিন B9 বা ফলিক অ্যাসিডের কারণে লিউকেমিয়া দেখা দেয়। এই অ্যানিমিয়া সাধারণত প্রেগন্যান্ট যে উমেন বা গর্ভবতী নারী রয়েছে, সেই গর্ভবতী নারীদের অ্যানিমিয়া দেখা যায়। অনেক সময় এই কারণে লিউকোমিয়া হতে পারে। এটাও এক ধরনের রক্ত স্বল্পতা জনিত রোগ। এটা হতে পারে স্টমাক ডিজিজ।
স্টমাক ডিজিজ বলতে স্টমাক আলসার অ্যান্ড ডায়রিয়া। স্টমাক ডিজিজ এবং ডায়রিয়া। এই ডায়রিয়া বানানটি একটু তোমরা ভালো করে দেখবে, কারণ এই ডায়রিয়া বানান বিভিন্ন অ্যাডমিশন টেস্টেও আসে। ডায়রিয়া, স্টমাক আলসার এবং ডায়রিয়া রোগ দেখা যায়। তো প্রিয় ছাত্ররা, আজকে আমরা এই ভিটামিন B3, B6 এবং B9 এর সোর্স, এদের কেমিক্যাল স্ট্রাকচার, এদের আণবিক গঠন, এদের ফাংশনস এবং এদের ডেফিসিয়েন্সি সিমটম, এই সব সম্পর্কে আমরা জানতে পারলাম। পরবর্তী ক্লাসে আমরা আর বাকি যে সমস্ত ভিটামিনস রয়েছে, যেমন ভিটামিন B12 এবং ভিটামিন সি, এই সমস্ত ভিটামিন সম্পর্কে জানবো এবং সেটি হবে ভিটামিনের লাস্ট ক্লাস। তোমাদের এই ক্লাসটি যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, কাইন্ডলি আমার ইনবক্সে টেক্সট করবে, আমি এই প্রবলেমগুলি সলভ করে পরবর্তীতে ক্লাস নেওয়ার চেষ্টা করব। আবারও আমি আমার ক্লাসটি এতক্ষণ যা ধৈর্য সহকারে দেখলে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ঢাকা কলেজ পরিবারের পক্ষ থেকে উদ্ভিদ বিজ্ঞানের পক্ষে আমাকে ক্লাসটি দেওয়ার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই শুভকামনায় বিদায় দিচ্ছি। বেস্ট অফ লাক।